সালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো? কেমন আছো বাচ্চারা? আজকে প্রথম রোজা, কার কেমন অনুভূতি একটু জানাই দাও তো ভাইয়া। এবং কে কোথা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাইয়া? যাদব, ভালো আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাদব, সবসময় কি তুমি অনলাইনে থাকো নাকি? যখনই দেখি তখনই তুমি। রেয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। যাদবকে আমি অল টাইম দেখি অনলাইনে, বিষয়টা কি আমি বুঝি না। তুমি কি পড়াশোনা করো না? হ্যাঁ, যাদব ছোট ভাই, পড়তে হবে ভাইয়া, পড়তে হবে, ঠিক আছে? প্রচুর পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই, পড়তেই হবে। সবাই দ্রুত ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও, ঠিক আছে ভাইয়া? যেহেতু মনে করো আমাদের কিছুক্ষণ পরে কিন্তু আবার ঈশা নামাজ তারাবি আছে, তো আমি বেশি সময় নষ্ট করবো না, দ্রুত করবা, ঠিক আছে ভাইয়া? একটু দ্রুত করো তোমরা। যত তাড়াতাড়ি ফ্রেন্ড সার্কেল মেনশন দেবে আমি তত তাড়াতাড়ি মনে করো ক্লাসটা শুরু করতে পারবো। ক্লাসটা আমি তত তাড়াতাড়ি শুরু করতে পারবো, ঠিক আছে ভাইয়া? একটু দ্রুত করো, একটু দ্রুত। আমি শুধু আমার ক্লাসটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, তাহলে মনে করো আমার ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে ভাইয়া? আর রাত 10টায় কিন্তু আমাদের হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফেয়ার্স এর ক্লাস হবে, এই পেজে হবে, ঠিক আছে? ওয়ার্ড অ্যান্ড ফেয়ার্স রাত 10টার দিকে সবাই উপস্থিত। সবাই উপস্থিত থাকবা, ঠিক আছে? আমার কথা শোনো নাই তাই না? এতক্ষণ আমার মনে ছিল না যে মাইক্রোফোনটা নিচে ছিল। সরি সরি, আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? এক্সট্রিমলি সরি। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে ভাইয়া? এখন দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে নাকি এখন? এর আগে হচ্ছে মাইক্রোফোনটা অনেক ছিল, আমার লাগাইতে খেয়াল ছিল, মনে ছিল না, ঠিক আছে? সবাই দ্রুত একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? ফ্রেন্ডস একটু মেনশন দিয়ে দাও। আমরা বেশি সময় নেব না। মাত্র 12 জন ক্লাসে দেখলাম আমি। আমার কাছে 12 জন দেখাচ্ছে, তোমাদের কাছে কতজন দেখাচ্ছে আমি জানি না। একটু কাইন্ডলি জানাই দেবা, ঠিক আছে? আমার কাছে তো আমি দেখলাম 12 জন, 59 জন। সবাই যারা নতুন দয়া করে পেজটা একটু ফলো দিয়ে রাখবা, ঠিক আছে ভাইয়া? পেজটা একটু ফলো দিয়ে রাখবা, পেজটা একটু ফলো দিয়ে রাখবা, পেজটা একটু ফলো দিয়ে রাখবা, ঠিক আছে ভাইয়া? যারা নতুন তারা পেজটা একটু ফলো দিয়ে রাখো। তো আমি শুরু করব না? তোমরা একটু ফ্রেন্ড সার্কেল মেনশন করে দেওয়া, বলো। যেহেতু মনে করো আমাদের কিছুক্ষণ পরে কিন্তু আমাদের আবার তারাবির নামাজ আছে, তাই না বলো? তারাবির নামাজ কিছুক্ষণ পরেই, আবার মনে করো আবার রাত 10টায় কিন্তু আমাদের হচ্ছে আবার ওয়ার্ড অ্যান্ড ফেয়ার্স এর ক্লাস আছে, ঠিক আছে? পেজে হবে, পেজে হবে। সবাই উপস্থিত থাকবা, ঠিক আছে ভাই? সবাই উপস্থিত থাকবা। তো আমি ক্লাসটা শুরু করে দিই নাকি? না, তোমরা একটু ফ্রেন্ড সার্কেল মেনশন দিবা, বলো ভাইয়া। একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিবা। অ্যাট দ্য হাইলাইট লিখে দাও, ঠিক আছে ভাই? অ্যাট দ্য হাইলাইট লিখে দাও।
সবাই অ্যাট দ্য হাইলাইট লিখে দাও, অ্যাট দ্য হাইলাইট লিখে দাও, স্টার্ট করেন। আলহামদুলিল্লাহ 97 জন, 97 জন একটা করে মেনশন করলে, অ্যাট দ্য হাইলাইট লিখলে 100+ হয়ে যাবে। ঠিক আছে ভাই, 103। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে আমি শুরু করলাম। ঠিক আছে, সোনার তরী কবিতাটা। প্রথমে আমি সোনার তরী সম্পর্কে কিছু আইডিয়া দেবো, সেটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আসে ওইটা দেবো। তারপরে তোমাকে মূল ভাব বলে আমি একদম লাইন টু লাইন বিশ্লেষণ করবো। ঠিক আছে ভাই, দেখো আগে তোমাকে এটা জানলে, তোমার যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের স্বপ্ন ডিইউ ভাইয়া, তারা এটা জানো, এটা এটা তোমার জানতে হবে। যাদের স্বপ্ন ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা এটা জানো। আমি এটা জানার পরে আমি তোমাকে লাইন টু লাইন ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে ভাইয়া, দেখো তোমাকে যদি বলে যে সোনার তরী কবিতাটা কোন ধরনের রচনা, তাহলে তুমি কি দিবা? কাব্যগ্রন্থ। ভাই একটু দ্রুত দ্রুত আমার সাথে রেসপন্স করো, তাহলে আমি ক্লাসটা দ্রুত শেষ করতে পারবো। আর তোমার যদি আমার সাথে রেসপন্স না করো, তাহলে ভাই লেট হয়ে যাবে। ঠিক আছে, এটা 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 হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে সোনার তরী কবিতা কোন ধরনের রচনা, আমরা কি জানি বলতো? কাব্যগ্রন্থ দিব। কি বলতো? কাব্যগ্রন্থ। আর সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, এটা তোমাদের জানা লাগবে। এটা কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। ভাইয়া দ্রুত কমেন্ট করো, এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়, এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে ভাইয়া। যে সোনার তরী কবিতা কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। তোমাকে প্রশ্ন করবে যে সোনার তরী কবিতায়, ঠিক আছে, কি বর্ণিত আছে? তুমি কি দিবা? গভীর জীবন দর্শন বর্ণিত আছে। সোনার তরী কবিতায় কি বর্ণিত আছে তোমাকে যদি বলে, তাহলে তুমি গভীর জীবন দর্শন দেবা। এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন হয় এরকম, যে সোনার তরী কবিতায় কি বর্ণিত আছে? গভীর জীবন দর্শন। ঠিক আছে, দেখো সোনার তরী কবিতায় ড্যাশ নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে? রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। তোমাকে যদি বলে ভাই সোনার তরী কবিতায় কিসের আশ্রয় নেওয়া হয়েছে? রূপকের। ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ 127 জন একটা স্ক্রিনশট নিও। ঠিক আছে ভাইয়া, একটা স্ক্রিনশট নিয়ে আমার পেজে দিয়ে দিল। ঠিক আছে, দেখো কি আমি তোমাকে বলি ভাইয়া, এগুলো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে, এই স্লাইড থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, তোমাকে বলবে যে সোনার তরী কবিতায় কিসের আশ্রয় নেওয়া হয়েছে? তুমি কি দিবা ভাইয়া? তুমি দিবা রূপকের আশ্রয়। ঠিক আছে, কি দিবা? রূপকের আশ্রয়। ভাইয়া তুমি একাডেমি তো পাবা, তোমার অ্যাডমিশন ভর্তি হলে কাজে লাগবে। তুমি আগে থেকে একটু একটু গুছাই নাও নিজেকে। ঠিক আছে, দেখো কি বলবে যে বিষয়বস্তু, সোনার তরী কবিতায় বিষয়বস্তু কি? দেখো মহাকালের কাছে মানুষের চিরস্থায়ী, মানে অসাধ্য এবং কর্মের ফলে গুরুত্ব, মানে চিরস্থায়ী কি? মানুষ চিরদিন বেঁচে থাকবে না। মানুষ কি চিরদিন বেঁচে থাকবে? মানুষ চিরদিন বেঁচে থাকে না। মানুষকে একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক আছে, বুঝতে দেখো রূপশ্রেণী মানে কি? রূপশ্রেণী মানে রূপক কবিতা, এটা কি একটা রূপক কবিতা? ঠিক আছে ভাই, তো মূল বাণী কি? মূল বাণী হচ্ছে জীবন দর্শন, মানে কর্মের সে কি, কর্মের অধিক এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কবিতায় মানুষকে সে কি, তার কর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মেন কথা হচ্ছে এই সোনার তরী কবিতায় কর্মের সে, ঠিক আছে, কর্মের সে মানে মানুষের সে তার কর্মকে বেশি প্রাধান্য দেয়ছে। আমরা যখন গল্পটা পড়বো কবিতাটা, তখন আমরা ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে ভাই, ইজিলি আমি বুঝতে পারবো। দেখো তারপর কি, সোনার তরী কবিতায় বিভিন্ন চিত্র শিল্প প্রকাশিত হয়েছে, চিত্রকল্প শিল্প, এগুলো তো লাগে না। দেখো মূল ভাববস্তু কি? যে মহাকাল এবং মানুষ, মানে এই সোনার তরী কবিতায় বলে হচ্ছে কি মহাকাল এবং মানুষের মধ্যে কথা হচ্ছে। এখন এই যে 2007 বা 2008 সেশনে আমি দেখলাম যে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে সোনার তরী কবিতায়, ঠিক আছে, সোনার কতবার উল্লেখ আছে? সোনার তরী কবিতার এই যে সোনা, এই সোনার, ঠিক আছে, এই যে সোনার, এই সোনার শব্দটা কতবার উল্লেখ আছে? ঠিক আছে, এই সোনার, ঠিক আছে, এই যাইছিল যে ঠাই নাই কতবার? একবার উল্লেখ আছে। তোমরা জাস্ট এগুলো একবার দেখে যাবা। ঠিক আছে, ঠাই নাই কয়বার উল্লেখ আছে? একবার। ঠাই নাই শুধু কয়বার? দুইবার। দেখো এখানে ঠাই নাই, এখানে ঠাই নাই, তার মানে কি দুইবার। আর ঠাই নাই একবার। দেখো দেখে যেন মনে হয় চিনি আর এটা কয়বার আছে? দুইবার উল্লেখ আছে। দেখো সোনার তরী একবার উল্লেখ আছে। তোমরা শুধু মনে রাখবা কোটা, এখানে দুইটা লাইন মনে রাখবা যে সোনার তরী কয়বার উল্লেখ আছে? একবার। সোনার কয়বার উল্লেখ আছে? 3বার। ঠিক আছে, আর মনে রাখা লাগবে না। আর কি তোমাকে মনে রাখতে হবে যে এটা কি কোন মাস? সোনার তরী কবিতায় একটা মাসের কথা উল্লেখ আছে, এটা হচ্ছে শ্রাবণ মাস। এটা তোমাদের একাডেমিক আসবে, এটা তোমাদের একাডেমিক পরীক্ষা আসবে যে সোনার তরী কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে? শ্রাবণ মাস। ঠিক আছে, কোন চরিত্র কয়টা? সোনার তরী কবিতায় 2টা চরিত্র, কৃষক এবং মাঝি। সোনার তরী কবিতায় 2টা চরিত্র, কৃষক এবং মাঝি। ঠিক আছে, সোনার তরী কবিতায় 2টা চরিত্র, কৃষক এবং মাঝি। এগুলা জাস্ট তুমি দেখে নিবা। মনে রাখবা কি যে সোনার তরী কবিতায় সোনার তরী কয়বার উল্লেখ আছে? একবার। আর সোনা কয়বার? 3বার। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, ঘ ইউনিটে 2007 সালে বা 2008 সালে যখন আইছিল আমি দেখলাম। ঠিক আছে, দেখো সোনার তরী কবিতায় একটা বর্ষা ঋতু কথা উল্লেখ আছে, এটা কি বর্ষা ঋতু। ঠিক আছে, এই কথাটা জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাদের স্বপ্ন এই স্লাইডটা একটু দেখে নিবা। তো আমি এখন মূল তো চলে আসলাম। আর এই যে এইটা তোমাকে তোমার এইটা থেকে তোমাদের এই যে তোমাদের
কি না তোমাদের যে একাডেমিতে ভর্তি পরীক্ষা এটা আসবে, এটা তোমাদের মাস্ট বি জানা লাগবে। দেখো নাহলে তুমি বুঝতে পারবে না কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এইটা এটা তোমাকে তোমাদের একাডেমিতে যখন এমসিকিউ আসবে তখন তোমার জানা লাগবে। দেখো এই আমি শব্দটা সাধারণ অর্থে কিন্তু কৃষক, বাট প্রতীক অর্থে তোমার কিন্তু শিল্প স্রষ্টা বোঝানো হয়েছে এই কবিতায় শিল্প স্রষ্টা বোঝানো হয়েছে ভাইয়া। এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের অ্যাডমিশন এবং তোমাদের একাডেমিতেও তোমাদের এই এসএসসি লেভেলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হয় যে আমি শব্দটা সাধারণ অর্থে কিন্তু কৃষক, বাট প্রকৃতিক অর্থে এই কবিতা কিন্তু একটা প্রতীক অর্থে, প্রকৃত অর্থে কিন্তু শিল্প স্রষ্টা। ঠিক আছে, দেখো বাঁকা জল সাধারণ অর্থে কি নদীর স্রোত বাঁকা জল মানে সাধারণত নদীর স্রোত। বাল বাট এই বাট প্রতীক অর্থে কিন্তু কালস্রোতের প্রতীক, এটা কিন্তু আসে যে ঠিক আছে বাঁকা জল কিসের প্রতীক, বাঁকা জল কিন্তু কালস্রোতের প্রতীক। এটা কিন্তু পরীক্ষা আসবে মাস্ট বি, আমি তোমাকে বলছি। দেখো তারপর কি বিদেশ, আমাদের বিদেশ শব্দ কি অন্য দেশ, বাট প্রতীক অর্থে কি হয়েছে চিরস্থায়ী শিল্পকর্মের প্রতীক, মানে ওই যে আমরা যে পরকালে যাবো না সে পরকালকে বোঝানো হয়েছে। ঠিক আছে, সোনার ধান মানে কি ফসল, এই ফসল সম্পর্কে কি ফসল মানে শিল্পীর শ্রেষ্ঠ। এটা তোমাকে বলবে যে ফসল শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, শিল্পীর শ্রেষ্ঠ। এগুলো তোমাকে জাস্ট ওইটা না সিলেক্টটা মনে রাখতে, এইটা তোমাকে মনে রাখতে হবে ভাইয়া। যদি তুমি ভালো করতে চাও তাহলে এইটা সিলেক্টটা তোমাকে মনে রাখতে হবে। ধান কাটা মানে কি ধান সংগ্রহ করা, আর এই যে ধান কাটা সংগ্রহ মানে কি কর্মস্থান। ঠিক আছে, কর্মসাধন হওয়া। এইটা তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, এইটা তোমাকে মনে রাখতে হবে মাস্ট বি। ভাইয়া আমি তোমাকে আবারও বলছি এই সিলেক্টটা তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে ভাইয়া, এই সিলেক্টটা তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে। এইটুক যারা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে নাও, আর যারা এই সিলেক্টের পিডিএফটা পেতে চাও ভাইয়া তারা দেখো আমাদের কমেন্ট বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। দেখো আমরা এখন মূল এই সোনাত্তর কবিতার মূল বিষয়বস্তুটা আমরা এখন জানবো, মূল ভাবটা জানবো, তারপর আমরা লাইন টু লাইন ব্যাখ্যা করবো। ঠিক আছে ভাইয়া, দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো তো আমরা দেখতে পাচ্ছি একজন ধান কাটছে। আচ্ছা ভাইয়া যারা ধান কাটে তাদেরকে কি বলে, ইয়েস তাদের কি বলে, তাদেরকে মাঝি বলে, কি বলতো সরি তাদেরকে কি বলে কৃষক বলে। ঠিক আছে, তো আমরা দেখেছি যে কৃষক ধান কাটছে, তো ধান কাটা শেষ হবার কি করছে, দেখো তো কৃষক ধান নিয়ে কি করছে অপেক্ষা করছে, ধান নিয়ে বসে আছে। তো আমি কি দেখলাম যে কৃষক ধান কাটছে, ধান কাটার পর কি সে কৃষক ধান নিয়ে বসে আছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, এখানে একটা সুন্দর রমণী বসে আছে। কার উপরে বসে আছে বলতো, ইয়েস কার উপরে, নৌকার উপরে। আচ্ছা বলতো ভাইয়া যারা নৌকা চলায় তাদেরকে কি বলে, ইয়েস কি বলে, তারপর বলো তাদেরকে মাঝি বলে। কি বলে বলতো, মাঝি বলে। অর্থাৎ কি যে আমরা দেখতে পাচ্ছি যে কবিতায় একজন কৃষক ধান কাটছে, ধান কাটা শেষে সে কারোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, ধান নিয়ে কেউ কারোর জন্য একটা অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে দেখছে যে একটা মাঝি আসছে, তখন মাঝিকে বলছে ও মাঝি একটু এদিকে আইসো, এদিকে এসে কি আমার ধানগুলা নিয়ে যাও। ঠিক আছে, তখন কি করে মাঝি এসে তার ধানগুলা নিয়ে যায়। মাঝি বলে যে আমি তোমার ধানকে নিব কিন্তু আমি তোমাকে নিব না। ঠিক আছে, তখন কৃষক বলে তুমি তোমার ধানকে নিয়ে নিলা, ঠিক আছে তাহলে তুমি আমাকে একটু নাও। তখন ওই মাঝি বলে না 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 আমি তোমার ধানকে নিব, আমি তোমাকে নিব না। ঠিক এই কারণে বোঝাচ্ছে যে এই কবিতায় বোঝাচ্ছে যে মনে করো কি যে মানুষ, ঠিক আছে মানুষ মনে করো চিরস্থায়ী না, মানুষ চিরস্থায়ী বেঁচে থাকবে না, বাট তার কর্মেকে নিবে। ঠিক আছে, আমি তোমাকে মূল ভাবটা দেখাই দিই। দেখো আমি তোমাকে মূল ভাবটা দেখাই দিই যে মানুষ চিরস্থায়ী নয়। ঠিক আছে, আমরা কি জানি মানুষ চিরস্থায়ী নয়, মানুষ কিন্তু মৃত্যুবরণ করে। তোমাদের গ এবং ঘয়ে জাস্ট এই লাইনটুক তুমি তুলে দিবা। ঠিক আছে, যেভাবে প্রশ্ন হোক ভাইয়া আমি তোমাকে বলছি যেভাবে প্রশ্ন হোক তুমি গ ঘয়ে এইখান থেকে এইটুক তুলে দেবা। ঠিক আছে, তাহলে মনে করো তুমি 3-3 পাবা। বললাম মানুষ চিরস্থায়ী নয় কিন্তু তার সৎ এবং কল্যাণকর কাজ চিরদিন বেঁচে থাকে। মানুষ কি চিরস্থায়ী থাকে? মানুষ না, মানুষ চিরস্থায়ী নয়, মানুষকে একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতেই হয়, মানুষকে মৃত্যু করতে হবে। বাট যারা একটু ভালো কাজ করে তারা কিন্তু আমাদের মাঝে জেগে থাকে, আমাদের মাঝে কি হয়, আমাদের মাঝে তারা সারা জীবন বেঁচে থাকে না। যেরকম মনে করো আমাদের দেশের জন্য যারা শহীদ দিছে, যেরকম কি রফিক, জব্বার, শফিক, তাই না বলো? এই যে কিছুদিন আগে আমাদের কিন্তু শহীদ ওসমান ভাই কিন্তু শহীদ হলো, তারা কি আমরা ভুলে গেছি? না, তারা কিন্তু তাদের ভালো কাজের মাধ্যমে কিন্তু আমাদের কাছে কি হয়েছে, তারা আমাদের কাছে বেঁচে আছে, তাই না? ঠিক এটা বলছে যে মানুষ চিরস্থায়ী নয় কিন্তু তার সৎ এবং কল্যাণকর কাজ চিরদিন বেঁচে থাকে। ঠিক আছে, সময়ের সাথে সাথে সময়ের সঙ্গে মানুষ বিলীন হয়ে যায়। হ্যাঁ, সময়ের সাথে সাথে মানুষ একদম বিলীন হয়ে যায়, বাট তার কাজগুলা, তার ভালো কাজগুলা কি হয়, তার ভালো কাজগুলা বেঁচে থাকে, সারা জীবন কি করে আমাদের মাঝে থাকে। ঠিক আছে, আমাদের মাঝে থাকে। দেখো তারপর কি কিন্তু মহৎ এবং কর্ম অমর হয়ে থাকে। হ্যাঁ, তার মহৎ কাজগুলা ঠিক আছে কি আমাদের কাছে একদম অমর হয়ে থাকে। যেরকম মনে করো এই যে আমার কাজী নজরুল ইসলাম কত বছর আগে মারা গেছে, বাট তারা যে সাহিত্যগুলো লিখে গেছে, যে গানগুলো লিখে গেছে, তার কবিতা, তার গল্পগুলো লিখে গেছে, এগুলোর জন্য কি আমরা তাকে মনে রাখি নাই? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখছে, তার গান আছে, তার কবিতা আছে, নাটক আছে,
এই যে ভালো কাজগুলো করে গেছে, ঠিক আছে, এগুলোর জন্য আমার তা মনে রাখি নাই। ঠিক এই গল্পে এটা বলেছে যে তাই তাই মহান ব্যক্তিরা কি করে, তাই মহান ব্যক্তিরা নিজ কর্মের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে থাকতে চান। হ্যাঁ, যারা মহান ব্যক্তি, যারা ভালো মানুষ, তারা কি করে, তারা ভালো ভালো কাজ করে আমাদের মাঝে কি হয়, চিরদিন অমর হয়ে থাকতে চায়, ঠিক আছে। দেখো, তারা মহৎ কাজ করে মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। যারা দেখবা ভালো কাজ, যেরকম আমাদের ওসমান হাদি ভাই, মানুষের কল্যাণের জন্য তো সে নিজের জীবনকে উৎসর্গ করে দিল না, বলো। সে কি ঢাকা ঢাকা ৮ আসনে, ঠিক আছে, চাঁদাবাজ দূর করতে যায়, কি করলো সে, মৃত্যুবরণ করলো, শহীদ হলো। কাদের জন্য, আমাদের ভালোর জন্য, তো আমাদের জন্য ভালোর জন্য না, নিজের জীবনকে উৎসর্গ করলো। ঠিক এই কবিতায় এটাই বলছে যে মানুষ চিরস্থায়ী বেঁচে থাকবে না, বাট তার কর্মগুলা, তার কাজগুলা চিরদিন বেঁচে থাকবে, মানুষের কাছে অমর হয়ে থাকবে, ঠিক আছে ভাইয়া। কি বলতো, চিরদিন অমর হয়ে থাকবে, চিরদিন অমর হয়ে থাকবে, ঠিক আছে ভাইয়া। আমি ভাইয়া দিয়ে দিছি। আমি তো কালকে, আমি কয়েকদিন আগে অপরিচয় গল্পের ক্লাস লিখছি, অপরিচয় দিয়ে দিচ্ছি। আজকে আমার পেইড ব্যাচের এইচটিএমএল ক্লাস করাইছি, এইচটিএমএল সিলেক্টটা সব গ্রুপে দিয়ে দিচ্ছি। আজকে এটাও দিয়ে দেবো, যারা নিতে চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। দেখো, সোনাত্তর কবিতার মূল ভাব সম্পর্কে তোমার ক্লিয়ার, জাস্ট এই লাইনটুক তুলে দিবা, ঠিক আছে, এই লাইনটুক গ এবং ঘয়ে বলে দিবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো, এখন আমরা লাইন টু লাইন ব্যাখ্যা করব। আমরা এখন লাইন টু লাইন ব্যাখ্যা করব। যেখানে মনে করো প্রশ্ন হয়, যে জায়গা থেকে প্রশ্ন হবে আমি ওইটা বলবো, তুমি খাতার ছাপটাতে নোট করে ফেলবা। মনে করো একটা কবিতা থেকে, সম্পূর্ণ কবিতা থেকে প্রশ্ন হয় না, কয়েকটা লাইন আছে, ওই লাইন থেকে প্রশ্ন হয়। আমি তোমাকে এইগুলা বলবো যে কোন কোন লাইন থেকে প্রশ্ন হয়, ঠিক আছে ভাইয়া। যেহেতু মনে করো হাতে সময় নাই, আমি একটু দ্রুত আগাবো। যেহেতু মনে করো কিছুক্ষণ পরে আমাদের নামাজ শুরু হবে, তো আমি শেষ করতে পারবো না, সেজন্য আমি একটু দ্রুত দ্রুত আগাবো, ঠিক আছে ভাইয়া। দেখো কি বললাম, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, ঠিক আছে। আমার সাথে দ্রুত আনসার করো। এখান থেকে প্রশ্ন হয় যে গগন শব্দের অর্থ কি, গগন শব্দের অর্থ কি বলতো, গগন শব্দের অর্থ আকাশ। দেখো, আমি তোমাকে বলছি এই প্যারা থেকে অনেকগুলা প্রশ্ন হবে, এই প্যারা থেকে অনেকগুলা প্রশ্ন হয়। দেখো কি বললাম, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। তোমাকে পরীক্ষা বলবে যে গগন শব্দের অর্থ কি, গগন শব্দের অর্থ আকাশ। আর গর্জন, এই গর্জন মানে কি, এই যে আমার যেরকম মনে করো, এই যে যারা দেখবা গ্রাম অঞ্চলে থাকো, দেখবা যে আকাশে মেঘ ডাকলে, যখন বৃষ্টি হয় তখন কিন্তু আকাশে মেঘ ডাকে না, গর্জন করে, সিংহের মতো কি করে, গর্জন করে। ঠিক এটা বলছে কি, গর্জন মানে কি, গর্জন করা। এই মেঘ, এই যে ঘনবর্ষ, তোমাকে বলবে যে ভাই ঘনবর্ষ শব্দের অর্থ কি, এই ঘনবর্ষা শব্দের অর্থ কি, তুমুল বর্ষা। ভাই এটা নোট করো, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া। দেখি বললাম, গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, ঠিক আছে। এই গগন শব্দের অর্থ কি, গগন শব্দের অর্থ আকাশ। আর ঘনবর্ষা শব্দের অর্থ কি, তুমুল বর্ষা। ঘনবর্ষা শব্দের অর্থ কি, তুমুল বর্ষা, ঠিক আছে। কুলে একা বসে আছে নাই ভরসা। এই কুলে একা বসে আছে কে, কুলে একা বসে আছে কৃষক রূপে কবি, ঠিক আছে। এখানে কৃষক বলতে কিন্তু কবিকে বোঝানো হয়েছে, রূপক অর্থে কৃষক বলতে কবিকে বোঝানো হয়েছে। আমি আবার বলছি, এই জায়গায় কৃষক বলতে রূপক অর্থে কবি নিজেকে বোঝানো হয়েছে, ঠিক আছে ভাইয়া। দেখো, কুলে একা বসে আছে কে, কুলে একা বসে আছে কিন্তু কবি, ঠিক আছে। নাই ভরসা মানে সে কার কোনো ভরসা নাই, ধান নেকি ওই যে কার জন্য অপেক্ষা করছে। আমি মূল ভাবটা বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এই রাশি রাশি ভরা ভরা, রাশি রাশি ভরা ভরা। তোমাকে পরীক্ষা বলবে যে এই রাশি রাশি শব্দের অর্থ কি, তোমাকে পরীক্ষা বলবে ভাইয়া এমসিকিউতে যে রাশি রাশি, রাশি রাশি শব্দের অর্থ কি, রাশি রাশি শব্দের অর্থ কি বলতো, রাশি রাশি শব্দের অর্থ হচ্ছে প্রচুর, রাশি রাশি শব্দের অর্থ কি, প্রচুর। আর ভাড়া ভাড়া মানে কি, ধান রাখার পাত্র, ঠিক আছে ভাইয়া। আমি কি বললাম, দেখো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, ঠিক আছে। কুলে একা বসে আছে নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ঠিক আছে। এই ধান মানে কি, এই যে কবির সৃষ্টকর্ম, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে ফসল, ধান মানে কি, প্রতীক অর্থে সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে, ঠিক আছে। সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে ভাইয়া, প্রতীক অর্থে সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে, ঠিক আছে ভাইয়া। ধান কাটা হলো সারা, এটা বুঝতে হচ্ছে, সারা মানে কি, সমাপ্তি বা শেষ, ঠিক আছে। ভরা নদী খুরধারা, এই যে খুরধারা, খুরধারা শব্দের অর্থ কি, তোমাকে বলবে যে ভাইয়া খুরধারা শব্দের অর্থ কি। খুরধারা শব্দের অর্থ হচ্ছে খুরের মতো ধারালো যে প্রবল স্রোত, ঠিক আছে। খুরের মতো ধারালো, এটা তোমাকে বলবে যে খুরধারা শব্দের অর্থ কি। খুরধারা শব্দের অর্থ হচ্ছে খুরের মতো ধারালো যে প্রবল বা স্রোত, ঠিক আছে। এই খরপরসা, খরপরসা মানে কি বলতো, ধারালো বর্ষার মতো। এখান থেকে প্রশ্ন করবে এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ এটা থেকে করবে, এটা থেকে করবে, এটা থেকে করবে, এটা থেকে করবে, ঠিক আছে ভাইয়া। দেখো, কাটিতে কাটে ধান এলো বর্ষা, তোমাকে বলবে যে ভাইয়া কখন বর্ষা এলো, ধান কাটতে কাটতে কি হলো, বর্ষা আসে। কখন বর্ষা আসে ভাইয়া, ধান কাটতে কাটতে বর্ষা আসে, মানে বর্ষা আগমন হয় কখন, রূপক অর্থে মৃত্যুর আগমন, ঠিক আছে। এখানে কি, রূপক অর্থে মৃত্যুর আগমনকে বোঝানো হয়েছে। এটা সম্পূর্ণ মনে করে রূপক অর্থে পরকালকে বোঝানো হয়েছে। আমি তোমাকে আবার বলছি, এই কবিতা রূপক অর্থে সম্পূর্ণ পরকালকে বোঝানো হয়েছে, ঠিক আছে, পরকালকে। তো কি বললাম,
যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আসছি নাই ভরসা, রাশিয়া এসে ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খড় ভরসা, কাটিতে কাট ধান এলো বর্ষা। এখান থেকে তোমাকে প্রশ্ন করবে যে ভাইয়া আমি তোমাকে আবার বলছি যে রাশিয়াসি শব্দের অর্থ কি? রাশিয়াসি শব্দের অর্থ হচ্ছে প্রচুর ধান, ঠিক আছে, কি প্রচুর। এই খুর ধারা শব্দের অর্থ কি? খুর ধারা শব্দের অর্থ হচ্ছে খুঁয়ের মতো ধারালো বা যে স্রোতের প্রবাহ। এখন বলো এই শব্দের মানে কি বুঝো? খুর ধারালো মানে কি? খুঁয়ের মতো ধারালো মানে কি? দেখবা স্রোত, যখন দেখবা নদীর প্রচুর পরিমাণ স্রোত হয়, মানে পানির প্রবাহ হয়, তখন দেখবা যে বিশেষ করে যারা কক্সবাজারে যাও দেখবা তোমাদের যখন নদীর ঢেউ হয় সৃষ্টি, তখন তুমি যখন দাঁড়াবা তখন মনে হবে তোমার হাতে লাগলে মনে হচ্ছে হাত কেটে যাবে। যেরকম তোমাকে আমি বলি, যখন তুমি দেখবা যে তোমার বাড়িতে বাড়িতে যখন পানি দাও না, যেরকম মনে করো মোটর দিয়ে পানি দাও, মাথা দিয়ে যখন চাপ দাও তখন পানির একটা ফোর্স হয় না, ওই ফোর্সে তুমি যদি হাত দাও তখন দেখবা হাত মনে হচ্ছে কাইটে যাবে, ঠিক আছে, এমন একটা পানির শব্দ হচ্ছে ঢেউ। ঠিক ওরকমই যখন কৃষক তো কি কৃষক আছে নদীর মাঝখানে কি হয়ে থাকে, একটা বসে থাকে একটা দ্বীপে, ঠিক আছে, আর চারপাশে কি নদী, নদীর প্রচুর পরিমাণ কি প্রবাহশীল স্রোত হয়। ঠিক এটা বলেছে যে ক্ষুদ্র মানে কি? ক্ষুদ্র হচ্ছে খুঁড়ের মধ্যে ধারালো বা প্রবাহ স্রোত, মানে স্রোতের এতটাই তেজ, ঠিক আছে, এটা বলছে। আর খড় বর্ষা মানে কি? ধারালো বর্ষার মতো। এটা আসবে পরীক্ষায় যে খড় বর্ষা মানে কি? ধারালো বর্ষার মতো। কাটিতে কাটিতে ধান এলো, ঠিক আছে, কাটি কাটিতে ধান এলো বর্ষা, ঠিক আছে। এই যে কখন বর্ষা আসে? ধান কাটিতে কাটিতে বর্ষা আসে, ধান কাটতে কাটতে বর্ষা আসে, ধান কাটতে কাটতে বর্ষা আসে, ঠিক আছে ভাইয়া, ধান কাটতে কাটতে বর্ষা আসে। এখন বলো যে ভাইয়া এইটা এই সিলেক্ট সম্পর্কে তোমার কোনো সমস্যা আছে? আমি তোমাকে বলে দিচ্ছি এখানে কোন কোন প্রশ্ন আসবে। গগন শব্দ অর্থ তোমাকে জানতে চাবে, ঠিক আছে, ঘন বর্ষা তোমাকে জানতে চাবে, এবং রাশিয়াসি সম্পর্কে তোমাকে জানতে চাবে, এবং কি ক্ষুদ্রা সম্পর্কে তোমাকে জানতে চাবে, খড় বর্ষা সম্পর্কে জানতে হবে, এবং কখন বর্ষা এলো, বর্ষা আসে কখন? ধান কাটতে কাটতে বর্ষা আসে। এখন বলো যে ভাইয়া এই সিলেটে কারোর সমস্যা আছে নাকি? একটু দ্রুত জানাও ভাইয়া, একটু দ্রুত জানাও। আমি কিন্তু আজকে কবিতাটা বেশি করতে পারবো না, যেহেতু মনে করো কিছুক্ষণ পরে মনে করো আজান দিবে, তখন মনে করো তারাই পড়তে হবে, ঠিক আছে। তো মনে করো আমি জাস্ট খালি মনে করো দেখাই যাবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়। বলো 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 ভাইয়া, বলো বলো বলো, এটা থেকে কারোর সমস্যা আছে নাকি বলো, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাই দাও ভাইয়া। ধান কাটতে কাটতে এলো বর্ষা, এগুলো কিন্তু পরীক্ষা আসবে যে কখন বর্ষা আসে, ধান কাটতে কাটতে বর্ষা আসে। রাজশাহী শব্দের অর্থ কি? রাজশাহী শব্দের অর্থ প্রচুর পরিমাণ, ঠিক আছে। ক্ষুধার অর্থ কি? একদম প্রবাহ স্রোত, ঠিক আছে। খড় বর্ষা মানে কি? ধারালো বর্ষার মতো, ঠিক আছে। ঘন বর্ষা মানে কি? তুমুল বর্ষা। গগন মানে কি? গগন মানে আকাশ। এভাবে আমার মতো মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি একদম কবিতা একদম পানির মতো তোমার সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসলে তো এগুলো আসবে, ঠিক আছে, এখান থেকে আসবে, প্রতিটা লাইন থেকে প্রশ্ন হয় না, ঠিক আছে ভাইয়া। তো দেখো আমাদের টার্গেট এ প্লাস ব্যাচ যারা কোনো ভর্তি হওনি, দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আমাদের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি কিন্তু প্রায় 195 190 জন মতো ভর্তি হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আর মাত্র 10 জন সুযোগ পাবে, আর মাত্র 10 জন সুযোগ পাবে, মাত্র 699 টাকা দিয়ে বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স। বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, মানে তোমার এক কথায় 500 মার্কের প্রিপারেশন। তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কিছু কিনা লাগবে না। আমাদের এই সিলাইট গুলো, আমাদের সাজেশন গুলো দিচ্ছি, এগুলা পড়লেই এনাফ, এগুলা পড়লে এনাফ। তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার কিছু কিনা লাগবে না। ইভেন আমাদের কোর্সটা কতদিন চলবে? আমাদের কোর্সটা চলবে তোমাদের হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত। তুমি 27 বেসাও, তোমার 27 সাল পর্যন্ত চলবে। তুমি 26 সালাও, তোমার 26 সাল পর্যন্ত চলবে, ঠিক আছে ভাই। তো যারা ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যায়, মাত্র 699 টাকা দিয়ে। এই অফারটা কালকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের কালকে 20 তারিখ, এই অফারটা 20 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই। এই 699 টাকা দিয়ে তুমি বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স তুমি করতে পারবা মাত্র 699 টাকা। অফারটা কালকে শেষ। এই নাম্বারে যারা এখন ভর্তি হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। এবং একটা কথা বলি, যাদের আর্থিক সমস্যা আছে, যাদের আর্থিক সমস্যা, ঠিক আছে ভাই, আমি বলবো এই কবিতায় লাইন কি 42টা, আমি সবকিছু বলবো। এই লাইন কবে, কতটা কতটা লাইন, কতটা স্তবক, ঠিক আছে, কত মাত্রা, সবকিছু আমার সিলাইটে আছে, একটাও বাইরে নাই, ঠিক আছে, সবগুলো আছে ভাইয়া। সিলাইটটা তৈরি করছে ওইভাবেই, সবগুলো আছে, আমি তোমাকে বলবো। যাদের আর্থিক সমস্যা আছে তারা হাফ পেমেন্ট করে আমাদের ক্লাসে যুক্ত হতে পারবা, ঠিক আছে ভাই। মাত্র 699 টাকা দিয়ে অফারটা কালকে শেষ হয়ে যাচ্ছে। যারা ভর্তি হতে দ্রুত ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও। এবং আমাদের রেসপন্স গুলো দেখো, কত সালে কত বোর্ডে পরীক্ষা এসে দেখো। রাজশাহী বোর্ডে কত 100% কমন ছিল,
আমার এমনি এমনি বলিনি যে ভাই আমাদের 100% কমন, ঠিক আছে। অনেক সাজানো গোছানো সিলাইট, অনেক বিশ্লেষণ করে আমাদের সিলাইট গুলা তৈরি করা হয়েছে, ঠিক আছে। অনেক বই বলো, টেস্ট পেপার বলো, বিভিন্ন কলেজের, ঠিক আছে, এইগুলা বিশ্লেষণ করে আমাদের সিলেক্ট গুলো তৈরি হয়েছে। দেখো 10 100 মার্ক, ঠিক আছে, এটা আছে বোর্ডে 100 মার্ক। আবার এরকম তুমি কত দেখবা। দেখো আলহামদুলিল্লাহ এটা চট্টগ্রামে 100 মার্কের, ঠিক আছে, কুমিল্লা বোর্ড 99%, দেখো ঢাকা বোর্ড আলহামদুলিল্লাহ, দেখো বরিশাল বোর্ডে শুধু 5 মার্ক অ্যান্সার করতে পারে না, সেটা তার ব্যর্থতা, ঠিক আছে। দেখো কয়টা, সবগুলো 100%, দেখো সবগুলো 100%, সবগুলা, ঠিক আছে। এরকম তুমি কত কমন নিবা, 100 মার্কের, এদের 100 মার্কের, এদের 100 মার্কের, এদের ফুল মার্ক অ্যান্সার করছি, ঠিক আছে। এগুলা সব দেওয়া আছে আমাদের সাজেশন। ইভেন তোমার গ্রুপ সাবজেক্ট গুলা সাজেশন পাবা আমার কাছে, গ্রুপ সাবজেক্ট গুলা সাজেশন পাবা। এরকম তুমি কত নিবা, এরকম তুমি হাজার হাজার আছে আমার কাছে, ঠিক আছে। দেখো এরকম তুমি প্রচুর, তুমি কত বাইরে 100% কমন, সবই কমন। দেখো এবার আমাদের সবকিছু রিভিউ, ঠিক আছে ভাইয়া, সবকিছু কি রিভিউ, দেখো আমার নামও মেনশন করে দিচ্ছে। তো দেখো তারপর কি, দেখো আবার বলে আসছি, তো যারা ভর্তি হবে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও, যারা ভর্তি হবো ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। দেখো ক্যাপশন আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার নগদ এবং বিকাশে সেন্ড মানি করে ভাই দ্রুত ভর্তি হয়ে যাও। কালকে কিন্তু ক্লাস ডেট। দেখো একখানি ছোট ক্ষেত আমি একলা, ঠিক আছে। এখানে তোমাকে বলবে পরীক্ষায় যে ছোট ক্ষেত বলতে কাকে বোঝানো হয়েছে। ছোট ক্ষেত বলতে তোমার নিজের জীবনকে এবং ছোট্ট পৃথিবীকে বোঝানো হয়েছে, ঠিক আছে, সমগ্র জীবন এবং ছোট্ট পৃথিবীকে। আমি আবার বলছি ভাই এটা নোট করো, যে একখানি ছোট ক্ষেত আমি একলা, এই ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে। ছোট ক্ষেত বলতে বোঝানো হয়েছে যে সমগ্র জীবনকে, মানে তোমার ছোট জীবনকে এবং এই পৃথিবীকে বোঝানো হয়েছে, ঠিক আছে, এই পৃথিবীকে বোঝানো হয়েছে। নোট করো ভাই, একটা পরীক্ষা আসবে যে একখানি ছোট ক্ষেত আমি একলা, ঠিক আছে, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। এই যে বাঁকা জল, এই বাঁকা জল তোমাকে প্রথমে বলেছে না, বাঁকা জল কিসের প্রতীক, বাঁকা জল হচ্ছে কালস্রোতের প্রতীক, ঠিক আছে। বাঁকা জল কিসের প্রতীক, এটা 100% তুমি লিখে নাও যে বাঁকা জল কোন না কোন বোর্ডে পরীক্ষা এমসিকিউতে আসবে, যে বাঁকা জল কিসের প্রতীক, বাঁকা জল কালস্রোতের প্রতীক। কিসে বলতো, বাঁকা জল কালস্রোতের প্রতীক। পরে পরে দেখি আঁকা, ঠিক আছে, তোর সায়া মসিম আঁকা, গামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। দেখো কি বলছে, এই যে পরবার সম্পর্ক, কি পরবার সম্পর্ক হচ্ছে ভাব অর্থে, মানে প্রতীক অর্থে মৃত্যুর জীবনকে বোঝানো হয়েছে। কোন জীবনকে বলতো, মৃত্যুর জীবনকে। এই পরবার মানে কি, মৃত্যুর জীবনকে বোঝানো হয়েছে প্রকৃত অর্থে, ঠিক আছে, কোন রূপক অর্থে। দেখে একা, এই যে পরীক্ষা বলবে যে তরু ছবি মাখামাখি, তরু ছায়া মসি মাখা, ঠিক আছে, এই যে তরু ছায়া মসি, এই তরু ছায়া মসি এর এর অর্থ কি, এর অর্থ হচ্ছে লেখো কালসে বর্ণ। যাদের কাছে বই আছে তারা প্লিজ এটা লিখে রাখো, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে, ঠিক আছে। তরু ছায়া মসি মাখা মানে কি, যে গাছের ছায়া অন্ধকার বা কালচে বর্ণ, এটা তুমি লিখে নাও, ঠিক আছে, অন্ধকার বা কালচে বর্ণ। এই তরু ছায়া মসি মাখা অর্থ কি, কালচে বর্ণ বা অন্ধকার, ঠিক আছে, মহাকালের অন্ধকার প্রতীক। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। তোমাকে এটা বলবে যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে বলো তো, সময়, কোন সময়, এই যে প্রভাত বেলা। প্রভাত বেলা মানে কি, ভোরবেলা। ভোরবেলা না থাকলে তুমি সকালবেলা দিবা ভাইয়া, প্লিজ এটা তুমি নোট করো, এটা তুমি নোট করো। মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ, আমার যেরকম মুখস্থ, ঠিক আছে, মুখস্থ তুমি যদি কবিতা মুখস্থ করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মানে যেভাবে প্রশ্ন হবে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, ইজিলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। ঢাকা কেউ আসনি, দেখো তারপর কি বললাম, যে এটা পরীক্ষা আসবে ভাইয়া, তরু ছায়া মসি মাখা। এই তরু ছায়া মসি মাখা মানে কি, ভাইয়া বলবে যে অন্ধকার কালচে বর্ণ, দুইটা লেখে নাও। এই প্রভাত বেলা মানে কি, সময়, কোন সময় কাল, সকালবেলা অথবা ভোরবেলা তুই, ঠিক আছে। এই যে পাইতে ছোট ক্ষেত আমি একলা, এখান থেকে এই প্রশ্নগুলাই হয়, ঠিক আছে ভাইয়া। আর সিলাইটে এগুলো তোমরা ব্যাখ্যা করতে পড়ে নাও। এখন যেহেতু সময় নাই, আমি কিন্তু আবার হচ্ছে কি পড়াবো, আমি কিন্তু এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে। আমি তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি, দেখো গান গেয়ে তরিবে কে আসে পারে। তোমরা কি জানো যে গান গেয়ে মাঝিরা তারা কি করে, মাঝিরা কিন্তু গান গেয়ে, গান গায় না মাঝিরা, মাঝিরা কিন্তু গান গায়। মাঝিরা কি করে বলতো, গান গায়, ঠিক আছে। আমি গানটা এখন বললাম না, যেহেতু রমজান মাস। দেখো চলে দেখি যেন চিনি উহারে, ঠিক আছে, ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই, ঠিক আছে। এই যে ভরা পাল মানে কি বলতো, নদীর বুকে পাল তুলে নৌকা সাবলীল গতিতে চলে যায়, ঠিক আছে। মানে কি, কে যেন আসছে, ঠিক আছে, কি বলছে যে গান গেয়ে তৈরি কে যেন আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ঠিক আছে, ভরা পালে চলে যায়। মানে কি, দেখছে যে কৃষক একজন মাঝি আসছে, বাট কৃষকের কাছে নাই, সে গেছে, সে নদীর স্রোতিতে কি হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে, স্রোতের মাধ্যমে কি চলে যাচ্ছে। দেখো কি হচ্ছে, ঢেউগুলি ভাব অর্থ মানে কি, মানে সময়কাল বা মহাকাল। এই ঢেউগুলি অর্থ কি, ঢেউগুলি অর্থ সময় বা মহাকাল অর্থ ব্যবহার করেছে। এই যে নিরুপায়
ভাঙা দুপারে এতে প্রশ্ন হয় না, ঠিক আছে। জাস্ট প্রশ্ন হয় এখান থেকে, যে ঢেউগুলি শব্দ থেকে এবং ভরা পাল, ঠিক আছে, এই দুটো থেকে প্রশ্ন হয়, এই দুটো থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। দেখো এখান থেকে প্রশ্ন হবে, এই যে ওগো বলে, ওগো, ঠিক আছে। ওই যে আমি কেন বলে বলেছিলাম, আমি কেন হচ্ছে ওই যে মেয়ের ছবিটা কেন দিয়েছিলাম জানো? এই যে ওগো, ওগো কারে কয় বলো তো? ওগো, ঠিক আছে, কারে কয় বুঝে নাও, ঠিক আছে। ওগো কারে কয় বলো তো? ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, ঠিক আছে। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক তরি কুলাও কি কুলেতে এসে, ঠিক আছে। মানে কি বলছে, ওগো তুমি কোথায় যাও, মাঝিকে জিজ্ঞাসা, ও মাঝি তুমি কোন দেশে যাও, মানে কি সে তরিটা কি করছে, নৌকাটা কুলে এসে ভিড়ায়, ঠিক আছে, কুলে এসে ভিড়ায়। বারেক শব্দের থেকে পরীক্ষা আসবে, যে বারেক শব্দের অর্থ কি বলতো ভাইয়া? বারেক শব্দের অর্থ হচ্ছে একবার, কি বলতো? বারেক শব্দের অর্থ হচ্ছে একবার, এটা পরীক্ষা আসবে ভাইয়া। বারেক শব্দের অর্থ কি? বারেক শব্দের অর্থ হচ্ছে একবার। আমি আবার বলছি যে বারেক শব্দের অর্থ কি? বারেক শব্দের অর্থ হচ্ছে একবার, ঠিক আছে। তরি কুলেতে এসে, যেথা যাও যেথা যাও, ঠিক আছে, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনিকে এসে আমার সোনার ধান কুলেতে এসে, মানে বলছে যে তুমি কুলেতে এসো, কুলেতে আসার পরে আমার সোনার ধানগুলো তুমি নিয়ে যাও, আমার ধানগুলো নিয়ে যেয়ে তোমার যারে ইচ্ছা তুমি তারে দাও, ঠিক আছে, শুধু কি আমার ধানগুলো নিয়ে যাও। এই কথা বলছে যে তুমি একবার শুধু এসে এই কিনারায় এসে তুমি আমার ধানগুলা নিয়ে যাও, তারপর তোমার ধানগুলা যারে ইচ্ছা তুমি তারে দাও, ঠিক আছে। এবার একটু একটু হাসিতে, একটু মুখে হাসি দিয়ে বলে, একটু মুখে হাসি দিয়ে বলে। আমি পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, যারা যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও। এটা কথা বলছি কি, যত চাও তত লাও, ঠিক আছে, তরুণী পরে, ঠিক আছে। আর আছে, মানে কি বলছে, এটি কৃষক বলছে যে যত চাও তুমি তত লেও, ঠিক আছে, মানে ধানগুলা তুমি যত চাও তত নেও, ঠিক আছে। আর এদের কি কৃষক কি মাঝি বলছে যে আর আছে, তখন কি বলছে আর নাই দিয়েছি ভরে, তখন কি বলছে যে মাঝি কবিকে জিজ্ঞাসছে যে আর আছে, তখন মাঝি বলছে না আর নাই, আর নাই, যা আছে সবগুলো আমি তোমাকে কি ঢেলে দিয়েছি, ঠিক আছে, বলছে সবগুলা দেখেছি এতকাল নদী কুলে, ঠিক আছে, জাহালো জাহালো সিনু বলে সকলে দিলাম তুলে থরের ভিতরে। তোমাকে পরীক্ষা বলবে যে থরের ভিতরে শব্দের অর্থ কি? থরের ভিতরে শব্দ হচ্ছে স্তর স্তরে বা সুমিষ্ট করে, এটা মুখস্থ করো, এটা তোমরা নোট করো, এটা এমসিকিউ তে আসবে ভাইয়া, এটা এমসিকিউ তে আসবে, ঠিক আছে ভাইয়া, এটা এমসিকিউ তে আসবে যে থরের ভিতরে শব্দের অর্থ কি? থরের ভিতরে শব্দের অর্থ হচ্ছে স্তর স্তর বা সুবিন্যস্ত করে, ঠিক আছে, স্তর স্তর বা সুবিন্যস্ত করে। দেখো এখন আমার করুণা করে লহনা করে, মানে কৃষক করুণা করে বলছে, মানে ধানগুলো দেওয়ার পরে সে করুণা করে একটু মজা করে বলছে তুমি তোমার সবগুলাই ধানগুলো নিয়ে দাও, এখন তুমি আমাকে একটু লেও না, এখন তুমি আমাকে একটু নাও। তখন মাঝিকে বলে, দেখো মাঝি বলছে, দেখো মাঝি বলছে যে ঠাই নাই, ঠিক আছে, ছোট সে নদী, মানে কি ঠাই নাই, ঠিক আছে, আমার নৌকাটা অনেক ছোট, আমার নৌকাটা অনেক ছোট, আমার সোনার ধান গেছে ভরে, মানে কি বলছে যে মাঝি বলছে যে আমার নৌকায় আর ঠাই নাই, মানে আমার নৌকার কোনো জায়গা নাই, নৌকাটা অনেক ছোট, তোমার সব সোনার ধানে কি হচ্ছে, আমার নৌকাটা ভরে গেছে, ঠিক আছে, কি হচ্ছে বলে ভরে গেছে। শ্রাবণ গগন কিরে, তোমাকে বলবে যে সোনার তরী কবিতা কোন সময়কাল উল্লেখ আছে, এই যে শ্রাবণ মাস, কোন মাস? শ্রাবণ মাস, এটা পরীক্ষা আসবে, এটা কোন মাস? শ্রাবণ মাস, এটা এমসিকিউ তে আসবে ভাইয়া, এটা নোট করো যে কোন মাসে কথা উল্লেখ আছে, শ্রাবণ মাস ঘিরে, ঘন ঘরে, ঠিক আছে, ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিণী পড়ে, দেখো যা ছিল নিয়ে গেলো সোনার তরী, তাহলে সোনার তরী কয়বার? সোনার তরী কিন্তু একবার, এটা পরীক্ষা আসবে যে সোনার তরী কবিতায় সোনার তরী কয়বার উল্লেখ আছে? একবার, ঠিক আছে, কয়বার? একবার। আর সোনার কথা কয়বার হয়েছিল? সোনার কথা উল্লেখ আছে 3 বার, ঠিক আছে, এটা নোট করো, এটা নোট করো যে সোনার, ঠিক আছে, সোনার কথা উল্লেখ আছে 3 বার, আর সোনার তরী আছে একবার, এটা নোট করো ভাইয়া, এটা নোট করো, এটা নোট করো ভাইয়া প্লিজ, এটা নোট করো, এটা নোট করো, এটা নোট করো, ঠিক আছে, এটা নোট করো। এত তাড়াতাড়ি আমি জীবনেও পড়াইনি, এত এত ইনে পড়াইনি, ঠিক আছে, আমি যাচ্ছে আজকে শুধু সেরে দিই, ঠিক আছে, সারিয়ে দিই। দেখো যদি আমি তোমাকে বলছি আবারও, যদি সোনাত্তর কবিতা থেকে প্রশ্ন হয়, প্রশ্ন যদি হয়, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাইয়া এই সিলাইটের বাইরে জীবনে প্রশ্ন হবে না, ঠিক আছে, যদি সোনাত্তর কবিতায় প্রশ্ন হয় এই সিলাইটের বাইরে জীবনে প্রশ্ন হবে না। দেখো কি বলছে, কৃষকের অতি চেনা মনে হয় কারে? মাঝিকে, ঠিক আছে, ওই যে, ঠিক আছে, চিনি হারে, ঠিক আছে, কৃষকের অতি চেনা মনে হয় কারে? মাঝিকে। সোনাত্তর কবিতার প্রতি একটি রূপক কবিতা, আমি তোমাকে প্রথমে বলেছি সোনাত্তরী কবিতা একটা রূপক কবিতা, ঠিক আছে। দেখো কবিতার কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে তোমাকে প্রশ্ন করবে যে সোনাত্তরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। বাট যদি বলে যে কোন সোনাত্তরী কবিতা কোন কোন ধরনের রচিত, তাহলে কাব্যগ্রন্থ, ঠিক আছে। যদি বলে সোনাত্তরী কবিতা কোন ধরনের রচনা, তাহলে কাব্যগ্রন্থ। আমি আবারও বলছি ভাইয়া, নোট করো প্লিজ, প্লিজ নোট করো,
সনাতন কবিতা মাত্রা ভিতর ছন্দে রচিত। আর তোমাকে যদি বলে যে ভাইয়া কোন ধরনের রচনা, ঠিক আছে, তোমাকে যদি বলে রচনা, তাহলে তুমি কি দিবা? তাহলে তুমি কাব্যগ্রন্থ দিবা। প্লিজ এগুলো নোট করো ভাইয়া, এগুলো পরীক্ষা আসছে। কাব্যগ্রন্থ, ঠিক আছে, কি বলতো? কাব্যগ্রন্থ, প্লিজ এগুলো নোট করো। তারপর দেখো কবিতা মোট কত লাইনটি? মোট লাইন হচ্ছে 42টি, ঠিক আছে। স্তবক কয়টি? 6টি। লাইন আছে কয়টি? 7টি। স্তবক মানে কি? প্যারা, ঠিক আছে। কয়টা বলতো? প্যারা, ঠিক আছে, প্যারা প্যারা। আর প্যারা লাইন আছে কয়টা? প্যারা লাইন হচ্ছে 7টা, ঠিক আছে। একটা লাইন লিখে নাও, একটা লাইন লিখে নাও। এটা হচ্ছে 8 মাত্রা, 8 প্লাস 5 মাত্রা কবিতা। এটা কি? এটা 8 প্লাস 5 মাত্রা কবিতা। প্লিজ এটা নোট করো যে সনাতন কবিতায় কয় মাত্রায়? 8 প্লাস 5 মাত্রা, ঠিক আছে। 8 প্লাস 5 মাত্রা, এটা লিখে নাও। এটা লিখে নাও যে কবিতা মোট লাইন করে আছে 42টি। স্তবক কয়টি? 6টি। স্তবকে লাইন আছে কয়টি? 7টি। মানে প্যারা, এই প্যারা প্যারা, ঠিক আছে। একটা প্যারা, কবিতা করে প্যারা থাকে না, তোমার দেখো যে 6টা প্যারা আছে এবং প্রতিটা প্যারায় 7টা করে লাইন আছে। তাহলে 6 7টা 42 লাইন, ঠিক আছে। 6 7টা 42 লাইন। আর কত মাত্রায়? 8 প্লাস 5 মাত্রা। 8 প্লাস 5 মাত্রার মাধ্যমে প্রথমে দেখো, প্রথম লাইনটা দেখো 8টা প্লাস 5টা অক্ষর আছে, ঠিক আছে। 8 প্লাস 5টা অক্ষর আছে। দেখো প্রথম লাইন কি? প্রথম লাইনটা খুবই ইম্পর্টেন্ট। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, তারা এরকম পড়বা যে প্রথম লাইন কি? প্রথম লাইন হচ্ছে গগনে গর্জে মেঘ ঘন বর্ষা। শেষ লাইন কি? যা ছিল নিয়ে গেল সোনার তরী। এগুলা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। এখন দেখো এগুলা কি? রূপ করতে, প্রতি করতে ব্যবহৃত হয়েছে। কৃষক মানে কি? কৃষক মানে শিল্পস্রষ্টা বা কবিকে বোঝানো হয়েছে। কৃষক মানে কি? শিল্পস্রষ্টা বা কবিতাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, কবিকে বোঝানো হয়েছে। ছোট ক্ষেত মানে কি? সমগ্র জীবনকে। আমি আবারও বলছি ভাইয়া, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আছে। বাঁকা জল কিসের প্রতীক? কালস্রোতের প্রতীক। আমি এর আগে বলাই দিছি যে সোনার ধান কি? সোনার হচ্ছে কর্মের প্রতীক, ঠিক আছে। সোনার ধান কি? কর্মের প্রতীক। নৌকা মাঝি কি? মহাকালের প্রতীক। নৌকা এবং মাঝি কার প্রতীক? মহাকালের প্রতীক, ঠিক আছে। কোন প্রতীক বলতো? মহাকালের প্রতীক। এগুলো তোমাকে জানতে হবে ভাইয়া। এইটা তুমি জানলে তোমার প্রশ্ন অনেকটা কমন হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা কমন হয়ে যাবে। আমি তোমাকে আবারও বলছি, আমাদের একটা টার্গেট এ প্লাস ব্যাচ চলছে, ঠিক আছে। টার্গেট এ প্লাস ব্যাচ আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। কি জানো নাম? রোজা। তোমাদের ওই টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে আপু, লেখা লাগবে না, পিডিএফ দিয়ে দেবো। দেখো 2026 এবং 27 টার্গেট এ প্লাস ব্যাচ মাত্র 699 টাকা দিয়ে এই অফারটা শুধুমাত্র কালকে পর্যন্ত থাকবে, ঠিক আছে। কালকে পর্যন্ত তুমি যদি আমার কোর্সে ভর্তি হও, তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কিছু কেনা লাগবে না। আমরা দেখালাম যে আমাদের সাজেশন থেকে কতগুলো কমন আছে, দেখাই নাই? অল বোর্ডে 100 কমন ছিল, ঠিক আছে, 100 কমন। তো যারা ভর্তি হতে আসছো মাত্র 699 টাকাতে ভর্তি হও। ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ প্রথম পত্র, সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ঠিক আছে। আইসিটি, মোট তুমি এতগুলা ক্লাস করছো এবং প্রতিদিনই ক্লাস হয়। প্রতিদিন কিন্তু 2টা করে ক্লাস আমাদের এবং প্রতিদিন কিন্তু পরীক্ষা। সব গ্রুপ তোমার, এভরি গ্রুপ, মানে তুমি মানবিক বিভাগ হলে তোমার প্রতিটা সাবজেক্টের পরীক্ষা পাবা। তুমি কমার্সে হলে কমার্সের প্রতিটা সাবজেক্টের পরীক্ষা। তারপর তুমি যদি মানব কি বিজ্ঞান শেখারও, বিজ্ঞান শেখারও পরীক্ষা, প্রতিদিন পরীক্ষা হবে, ঠিক আছে। এবং প্রতিটা বিভাগের জন্য 90% কমন সাজেশন পাবা, ঠিক আছে। যারা ভর্তি হতে আসছো এই নাম্বারে 699 টাকা দিয়ে ভর্তি হও, ঠিক আছে ভাই। এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে ভর্তি হয়ে যাও দ্রুত। এখন দেখো, এখন তোমাকে ছোট প্রশ্নগুলা এগুলো তোমরা পড়ে নিবা নাকি আমি পড়াই দেবো? 699 টাকা, ঠিক আছে। আমি এগুলা দেখা দিচ্ছি না, এগুলো তোমরা পড়ে নেবা, ঠিক আছে। আমি তোমাকে এমসিকিউ সলভ করাবো এখন। আমি তোমাকে এমসিকিউ সলভ করাবো, এগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে। তোমরা এগুলা পড়ে নিও, শর্ট প্রশ্নগুলা। এখানে এখানে খ নাম্বারে প্রশ্ন দেওয়া আছে, কিভাবে তুমি অ্যান্সার করবা, ঠিক আছে। কি চাইলে তুমি কি দিবা, সবগুলা দেওয়া আছে, ঠিক আছে ভাই। যে কোনটা চাইলে তুমি কোনটা দিবা, এগুলো সবই দেওয়া আছে। এগুলো তুমি একটু জাস্ট পড়ে নিও, আমি এখন পড়াইতে পারলাম না। এখন দেখো এই যে শোনো, তুমি গ খ প্রশ্ন তুমি কিভাবে অ্যান্সার করবা, কিওয়ার্ড গুলা তোমার থেকে কি চাইলে তুমি কি অ্যান্সার করবা। দেখো মহৎ কর্মের মাধ্যমে বেঁচে থাকার, স্মরণীয় থাকা। ওই যে আমি তোমাকে বললাম, আমার প্রথমে যে মূল ভাব ছিল 3 না 4 লাইন, প্রথমে যে মূল ভাব ছিল 3 থেকে 4 লাইন, ওই লাইনটা তুমি তুলে দিবা, ঠিক আছে। যেটা আসুক। দেখো মহাকালের স্রোতের মানুষ হারিয়ে যায় কিন্তু তার কর্ম বেঁচে থাকে। এগুলা কি তোমার কিওয়ার্ড, এগুলো থাকলে তুমি ওই যে আমার যে প্রথমে যে মূল বাণীটা ছিল না, ওই মূল বাণীটা তুমি দিয়ে দিবা, ঠিক আছে ভাইয়া। এত তাড়াতাড়ি পড়া হয়? দেখো অ্যান্সার দাও ভাইয়া, দ্রুত দ্রুত অ্যান্সার দাও তো ভাইয়া, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত অ্যান্সার দাও ভাইয়া।
সোনাতুরি কবিতায় কুল একা কে বসে আছে? কুল একা কে বসে আছে আমি পড়াইনি? আমি পড়াইছি। কুল একা কে বসে বলতো? কুল একা কে বসে আছে বলতো? কৃষক। কে বলতো? কৃষক। কে বসে বলতো? কৃষক। ঠিক আছে, কুল একা কে বসে আছে বলতো? কৃষক। কে বসে আছে? কৃষক। কৃষক। কে বসে আছে বলতো? কৃষক। কে বসে আছে বলতো? কৃষক। ঠিক আছে, দ্রুত অ্যান্সার দাও ভাইয়া, দ্রুত অ্যান্সার দাও, আমি দ্রুত চলে যাই। ঠিক আছে, বলছে বাঁকা জল কিসের প্রতীক? দেখো তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে বাঁকা জল কিসের প্রতীক? কালস্রোতের প্রতীক। বাঁকা জল কিসের প্রতীক? কালস্রোতের প্রতীক। ঠিক আছে ভাইয়া, সময় নাই, সময় নাই। ঠিক আছে, আদান দিচ্ছে, আদান দিচ্ছে, আদান দিচ্ছে। না, সায়েন্সের ক্লাস না, শুধু বাংলা ইংরেজি আইসিটি আর সকল বিষয়ে তুমি সাজেশন পাবা। বাংলা ইংরেজি আইসিটি আর তুমি সকল বিষয়ে সাজেশন পাবা। ঠিক আছে ভাইয়া, বাংলা ইংরেজি আইসিটি তুমি সকল বিষয়ে সাজেশন পাবা। বাংলা ইংরেজি আইসিটি তুমি সকল বিষয়ে সাজেশন পাবা। ভাই নাম্বার দাও। যে বাঁকা জল কিসের প্রতীক বলতো? বাঁকা জল কালস্রোতের প্রতীক। কিসের প্রতীক? আমি তোমাকে যেগুলো পড়াইছি ওইগুলাই আসবে, এর বাইরে প্রশ্ন হবে না। ঠিক আছে ভাই, আমি তোমাকে আবারও বলছি, আমি সোনাতুরি কবিতায় যেগুলো পড়াইছি ওইভাবে পড়লে তুমি 100 তুমি কমন পাবা। তো বাঁকা জল কিসের প্রতীক? কালস্রোতের প্রতীক। ঠিক আছে, তারপর কি সোনাতুরি কবিতায় কি কাটা হলো সারা বলতো? ধান কাটা হলো সারা। কি কাটা বলতো? সোনাতুরি কবিতায় কি কাটা হলো সারা? ধান কাটা হলো সারা। সোনাতুরি কবিতায় কি কাটা হলো সারা? ধান কাটা হলো সারা। ঠিক আছে, দেখো সোনাতুরি কবিতায় কোথায় মেঘ গর্জন করে বলতো? কোথায় বলতো? আকাশ জুড়ে। কোথায়? আকাশ জুড়ে। আমি তোকে বলে নাই যে কোথায় গগন মানে কি? গগন মানে আকাশ। কোথায় গর্জন করে? গগনে আকাশ করে। ঠিক আছে, ঘন বর্ষা মানে কি? ঘন বর্ষা মানে তুমুল বর্ষা। ঘন বর্ষা মানে কি? তুমুল বর্ষা। প্রথম লাইন, প্রথম লাইন। দেখো সোনাতুরি কবিতায় মেঘ কোথায় গর্জন করে বলতো? আকাশ জুড়ে। ঠিক আছে, অনেকে পূর্ব আকাশ পশ্চিম আকাশ দেবা না, কি হবে? আকাশ জুড়ে হবে। কি হবে বলতো? আকাশ জুড়ে। কি হবে? আকাশ জুড়ে। দেখো হবে সোনাতুরি কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মিলে বলতো? 5টি, 2টি, 3টি নাকি 4টা? বলো, দ্রুত অ্যান্সার দাও ভাইয়া। সাজেশন কবে দেবেন? সাজেশন আলাদা করে বিক্রি। ঠিক আছে, 249 টাকা। কত? 249 টাকা অল বোর্ড। ঠিক আছে, কয়টা বলো তো? কয়টা চরিত্র পাওয়া যায়? 2টা, কৃষক এবং কবি। কৃষক এবং কবি। কবি কোন অর্থে? কবি হচ্ছে কি? কৃষক এবং মাঝি। ঠিক আছে, মাঝি কোন অর্থে? মাঝি হচ্ছে মহাকাল অর্থে। দেখো আজান দিচ্ছে। ঠিক আছে, আমার এখানে আজান দিচ্ছে, তো আমি রাখি দিই ক্লাসটা নাকি? আজান দিচ্ছে, তো যারা ভর্তি হবে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে ভাইয়া, যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও। 599 টাকা দিয়ে কি 699 টাকা। এত দ্রুত ক্লাস নেওয়া যায় না। হ্যাঁ, 2টি মিমাক্তা তালুকদার। 2টি, 2টা চরিত্র, 2টা চরিত্র, কবি এবং মাঝি। ঠিক আছে, কবি এবং মাঝি। মিমাক্তা তালুকদার 2টা। রাত 10টায়। ঠিক আছে, যারা যারা ক্লাস করছো রাত 10টায় উপস্থিত থাকবা। রাত 10টায় আমাদের এই পেজে রাত 10টায় ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ক্লাস হবে। ঠিক আছে, মারাত্মক একটা ক্লাস। তোমার কোনো অর্থ মিনিং জানা লাগবে না। ঠিক আছে, কোনো অর্থের মিনিং জানা লাগবে না। ঠিক আছে, আমি বাসায় থাকি। ঠিক আছে, আমার বাসায় থাকি। আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা লি। ঠিক আছে, দেখো আর কয়েকটা লি, আর 10 পর্যন্ত। ঠিক আছে, 10টা এমসিকিউ সলভ করাই। ঠিক আছে, 10টা এমসিকিউ সলভ করাই। ঠিক আছে, দেখো ভয় শব্দের অর্থ কি বলতো? এটা অনেকে ভুল করবা, যে ভরসা শব্দের অর্থ কি বলতো? অনেকে দিবা কি আশা, অনেকে দিবা নিরাশা, অনেকে দিবা কি বিশ্বাস, অনেকে দিবা কি বলো মাঝি। ঠিক আছে, তুমি দেখি কার অ্যান্সার দাও দেখি তো। ভরসা শব্দের অর্থ কি দেখি তো? কি দিবা? আশা দিবা নাকি নিরাশা দিবা নাকি বিশ্বাস দিবা নাকি মাঝি দিবা দেখি তো। দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। ঠিক আছে ভাই, আচ্ছা 10টায়, 10টায় হবে। ঠিক আছে, 10টায় নিবো, 10টায় নিবো। নামাজ পড়তে যাবো। ঠিক আছে, নামাজ পড়তে যাবো। আর 4টা এমসিকিউ সলভ করবো, আর 4টা এমসিকিউ সলভ করে নামাজ পড়তে যাবো। দেখো ভরসা শব্দের অর্থ কি বলতো? ভরসা শব্দের অর্থ কি বলতো? আশা, নিরাশা নাকি বিশ্বাস নাকি মাসি। অনেকে কি করবো ভুল দেবা,
হয় আশা দিবা, নিরাশা দিবা, অথবা বিশ্বাস দিবা। ঠিক আছে, কি দেবো এটা বলতো? এটা কি হবে বলতো? দেখি কেউ দেখে অ্যান্সার দিতে পারো। আমার বাসা কুষ্টিয়া। ঠিক আছে, কুষ্টিয়া। কোথায় বলতো? কুষ্টিয়া। কুষ্টিয়া। পড়াশোনা করছি। ঠিক আছে, পড়াশোনা। পড়াশোনা রংপুর। কোথায় বলতো? পড়াশোনা রংপুর। রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি। কোথায় বলতো? এই যে বেগম রোকেয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। ঠিক আছে ভাই। আর বাসা কুষ্টিয়া। পড়াশোনা করছি কোথায়? পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। কোথায়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। ঠিক আছে। আমি জানি ভুল দেবা, সবাইকে এটা আশা হবে, কেউ ভরসা হবে। ঠিক আছে, আশা হবে। ঠিক আছে, এটা কি হবে? আশা হবে। তো ভরসা শব্দ থেকে, ভরসা শব্দটা আশা, এটা মুখস্থ করো। অনেকে দিবা বিশ্বাস দিবা অথবা নিরাশা দিবা। আমি জানতাম এটা ভুল করবা সবাই। ঠিক আছে, আমি জানতাম এটা ভুল করবা। জানি তো সবাই সবাই ভুল করবা। ঠিক আছে, আমি জানতাম সবাই ভুল করবা। সবাই ভুল করবা, সবাই ভুল করবা। ঠিক আছে, এটা হবে। নাহিদ, থ্যাংক ইউ সো মাচ, শুধু আশা দিছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হবে এটা? আশা হবে। জানি সবাই ভুল করবা। কি হবে? আমি জানতাম সবাই ভুল করবা। ঠিক হবে, আশা হবে। দেখো, কুল শব্দের অর্থ কি? কুল শব্দের অর্থ হচ্ছে বলতো কিনারা। কুল শব্দের অর্থ কি বলতো? কিনারা। এখানে কুল শব্দের অর্থ কি বলতো? কিনারা। ঠিক আছে, দ্রুত অ্যান্সার দাও। কুল শব্দের অর্থ কি? কিনারা। কুল শব্দের অর্থ কি? কিনারা হবে। ঠিক আছে, দেখো, থরের ভিতরে শব্দ পড়েছিলাম না? থরের ভিতরে শব্দ পরীক্ষা আসবে, বলিস না? থরের ভিতরে শব্দ পরীক্ষা আসবে। থর শব্দ শব্দ অর্থ কি? সুবিন্যস্ত করা, বা ঠিক আছে, বা সুন্দর সুন্দর করে সাজানো। ঠিক আছে, স্তরে স্তরে সাজানো। তাহলে থরের ভিতরে শব্দের অর্থ কি? সুবিন্যস্ত করা। আমি তোমাকে যেগুলা দেখা দিচ্ছি ওইগুলাই আসবে। যারা একটু রিপিট ক্লাস করবা, ঠিক আছে, তারা কমন পাবা। দেখো, সোনার কবিতায় শূন্য নদীর তরে কে একা পড়ে বলতো? সোনার কবিতায় শূন্য নদীর তরে কে একা পড়ে থাকলো? কে বলতো? কৃষক, মাঝি, তরি নাকি ছোট ক্ষেত? অনেকেই করবা, অনেকেই তরি দিবা। ঠিক আছে, না, দেখি হবে এটা কৃষক হবে। ঠিক আছে, যখন ধান কাটা হলো সারা, ঠিক আছে, তখন কি করে মাঝে আসে, মাঝে আসার পর ধান গুলা নিয়ে যায়, আর কৃষক একলাই অবলার মতো পড়ে থাকে, অবলার মতো পড়ে থাকে। ঠিক আছে, কি হবে এখানে? এখানে কৃষক হবে। কি হবে বলতো? এখানে এখানে কৃষক হবে। ঠিক আছে, তো জাস্ট আর আর কিছু বলবো না এখন, নামাজ পড়তে হবে তো। তো যারা ভর্তি হতে আসছো, ঠিক আছে ভাই, যারা ভর্তি হতে আসছো ভাই, দ্রুত ভর্তি হয়ে যাও। দ্রুত ভর্তি হয়ে যাও। মাত্র 699 টাকা দিয়ে বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স তুমি পাচ্ছ। ঠিক আছে, মাত্র মাত্র করিয়া দিয়ে 699 টাকা দিয়ে। ঠিক আছে ভাই, 699 টাকা দিয়ে ফুল কোর্স। 699 টাকা দিয়ে ফুল কোর্স বাংলা ইংরেজি আইসিটি। বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স তুমি পাচ্ছ মাত্র 699 টাকা দিয়ে। ঠিক আছে ভাই, 699 টাকা দিয়ে। এবং তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কিছু কেনা লাগবে না বাংলা ইংরেজি আইসিটির। 10 নম্বরে করবা। তো যারা ভর্তি হতে আসছো ভাই, দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, দ্রুত। রিফাত, না, সাজেশন ছিল শুধু হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি। ঠিক আছে, বাংলা ইংরেজি আইসিটি সাজেশন, গ্রুপ সাবজেক্টের সাজেশন ছিল না তখন, গ্রুপ সাজেশন ছিল না। ঠিক আছে, তো 10 নম্বরটা দিয়ে দিই তাহলে। কৃষক কিংবা কবি নিঃসঙ্গ অবস্থায় প্রকাশ পেয়েছে কোনটির মাঝে বলতো? দেখো, আমি একলা কি, আমি আমি একলা নাকি খড়পড়া নাকি থরে ভিতরে? দ্রুত অ্যান্সার দাও। এটা কি হবে বলতো? দ্রুত অ্যান্সার দাও তো ভাই, দ্রুত অ্যান্সার দাও। রিফাত, শুধু বাংলা ইংরেজি আইসিটি। ঠিক আছে ভাইয়া, বাংলা ইংরেজি আইসিটি। বাংলা ইংরেজি আইসিটি আমি বলেছিলাম যে বাংলা ইংরেজি আইসিটি কোনো বই তোমার কেনা লাগবে না। ঠিক আছে, কোনো বই তোমার কেনা লাগবে না। ঠিক আছে ভাইয়া, কৃষক কিংবা কৃষক কিংবা কবি নিঃসঙ্গ অবস্থা বলতে কোন বয়সে বলো? দ্রুত অ্যান্সার দাও। ঠিক আছে ভাইয়া, কবে বলো তো? আমি একলা। ঠিক আছে, আমি একলা। তো ভাই ঠিক আছে, যেহেতু মনে করো আমার এখানে 45-এ জামাস, অলরেডি 40 বেজে গেছে। ঠিক আছে ভাইয়া, অলরেডি 40 বেজে গেছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে রাত 10টায় ওয়ার্ড অ্যান্ড ফিটস ক্লাসে। ঠিক আছে, অলরেডি মনে করো 7টা 40 বাজে, আমাদের এখানে 7টা 45-এ জামাত। তো ভালো থাকো। ঠিক আছে ভাইয়া, আর যারা ভর্তি হতে আসছো দ্রুত ভর্তি হয়ে যাও।